নতুন সংস্কৃতির জন্য আমরা এখানে এসেছি, নতুন সংস্কারের জন্য আমরা এখানে এসেছি। সংস্কার প্রস্তাব আমাদের আগে কেউ মাননীয় পীর সাহেব খালি বিএনপি কি করা উচিত সেটা উনি আমাদেরকে আগেই বলে দেন। উনি হযরত পীর সাহেবের প্রতি আমাদের না, আমি এটা অ্যাকোমোডেট করছি, অ্যাপ্রিসিয়েট করছি না, আগের দিনের মতো অন্তত ব্লেম করেনি। স্থায়ী কমিটিতে কি সিদ্ধান্ত হয়েছে এটা আমার আগেই জানেন, সেজন্য কি বলবো। মানে কারো শিকায়ত করার কোন মানসিকতা আমার নাই, যদি কষ্ট পেয়ে তাকে মাফ করে দেবেন। আমি না, আমাদেরও প্রত্যাশা ছিল যেন বিগত 16 বছরে আপনারা আওয়ামী লীগের সাথে না থাকতেন, তাহলে আমাদেরও প্রত্যাশা অনেক বেশি থাকতো। না না না, এটা যেটা সত্য। পরে ওনারা নির্বাচন করেন নাই, আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য অনেক ধন্যবাদ। ঠিক আছে সালাউদ্দিন ভাই, আমার মনে হয় এই জায়গায় না যাওয়া ভালো। আমরা বিষয়ের মধ্যে থাকি। না না, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে আয়ুদ্ধ, তবে আপনারা না এরপরে আয়ুদ্ধ ঠিক আছে, ঠিক আছে। সালাউদ্দিন ভাই অভিযোগ করেছি। হ্যাঁ ঠিক আছে, জি আয়ুদ্ধ যা বলা তো বলে ফেলেছি। এনিওয়ে, তো না, দিস ইজ পার্লামেন্টারি কালচার। আপনি বলবেন, হিউমারাসলি বলবেন, উইট করবেন, উইথড্র করবেন, দিস ইজ দ্য প্র্যাকটিস। এক্সপ্যান্ড করা যাবে নাকি? এক্সপ্যান্ড করা যাবে নাকি? আমি তো আপনাকে অভদ্র বলতে চাইনি, এটা আর কি, কথাটা এরকম। এনিওয়ে, আমাদের মধ্যে এরকম অনেক আলোচনা পার্লামেন্টের হতে, দিস ইজ পার্লামেন্টারি উইট, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমাদের শ্রদ্ধেয় বড় যে নতুন সংস্কৃতির প্রবর্তন করতে হয়েছে, সেই সংস্কৃতি প্রবর্তনের তো আমরা প্রস্তাবক। আমি সকালের দিকে যে বক্তৃতাটা দিয়েছিলাম, মনে হয়েছিল যে আমি আবার না বললেও চলবে। তা আমি আপনাদের প্রতি শুকরিয়া আদায় করছি যে আমাকে আবার আপনারা পছন্দ করেছেন বলার জন্য। আমার বক্তব্য হল, রাষ্ট্র যেন নতুনভাবে স্বৈরাচারের উৎপত্তি না হয়, সেটা সাংবিধানিকভাবে হোক বা সংসদীয়ভাবে হোক বা এক ব্যক্তির একনায়কতান্ত্রিক সংস্কৃতি যেভাবেই হোক, সেটা বন্ধ করার দরকার। একমত আমরা, সেই জন্যই 31 দফার যে প্রস্তাবটা দিয়েছিলাম, সেই প্রস্তাবে আমরা বলেছি যে পরপর 2 বারের বেশি যেন কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী না হন। সেইটার ব্যাখ্যা এবং এখানে আলাপ আলোচনার প্রেক্ষিতে মেয়াদ এবং বার কোনটা যেন আমরা এখানে একমত হতে পারছিলাম না, অনেক রকমের ব্যাখ্যা আছে। সেজন্য আমি প্রস্তাব করেছিলাম যে আমরা শুনে হচ্ছে, আসলে আমরা কত বছর সব লাইফ টাইমে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন, সেই আমাকে আসি। একটা পপুলার মতামত সেদিন এসেছিল যে সর্বোচ্চ 10 বছর কোনো ব্যক্তি যতবারই হোক, যত মেয়াদে হোক, এর বেশি থাকতে পারবেন না। ঠিক আছে, আমি বলেছিলাম আমি সেটা আমার দলে আলোচনা করে, আপনারা যেহেতু 2 দিন গ্যাপ দিয়েছিলেন, সবাই আপনারা নিজ নিজ দলে আলাপ করেছেন, আরো অন্যান্য বিষয় সহ আলাপ আমরা করেছি এবং আরো অন্যান্য বিষয়গুলোও করেছি। আমাদের অবস্থানটা সেদিন যেটা ছিল, আজকেও আমি আপনাদেরকে বলছি, আমরা প্রধানমন্ত্রীর লিমিটটা যদি 10 বছরে আমরা করে ফেলতে পারি, তাহলে ওইখানেই কোনো ব্যক্তির একনায়ক বারবার ডিস্টার্ব এবং একটা সংসদীয় স্বৈরাচার সৃষ্টি হওয়ার পাত্র ওখানে রুখে যাচ্ছে। এখন যদি এক্সিকিউটিভ ব্রাঞ্চকে প্রত্যেকটা জায়গায় আমরা সীমাবদ্ধতা আরোপ করি এবং তার কর্মের ভিতরে যদি আমরা ইন্টারফেয়ার করে জন্য আলাদা আলাদা বডি করি, সেটা ঠিক হবে না। আমরা বরং ব্যালেন্সটা প্রতিষ্ঠা করি, সব রাষ্ট্রের অঙ্গের মধ্যে গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে পাহারা হিসেবে অন্যান্য অঙ্গগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে। তার মধ্যে একটা ইলেকশন, তার মধ্যে একটা ফ্রিডম অফ প্রেস এবং দুর্নীতি দমন কমিশন সহ আরো কিছু সংস্থা আপনি আইডেন্টিফাই করতে পারেন, যেমন মানবাধিকার কমিশনও আছে। এইখানে আমার কথা হলো যে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগের ক্ষেত্রে
একটা আলাদা আলাদা আইন আছে, বেসড অন দি কনস্টিটিউশন প্রভিশন অথবা নট। সেই আইনগুলো কয়েকটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নাই, সেই আইনগুলো করতে হবে। আর যে সমস্ত আইনগুলো আছে এখন প্রতিষ্ঠানে নিয়োগের জন্য, সেগুলো আমরা আরো স্ক্রুটিনি করি, আরো স্ট্রেনথেন করি। এই যে সার্চ কমিটির মতো কমিটিটা করছেন, এগুলো আমরা আইনের মধ্যে নিয়ে আসি, আমরা নির্ধারণ করে দিই যাতে অমুকের প্রতিনিধি এভাবে না করে একটা আমরা নির্ধারণ করে দিই। এবং যে প্রতিনিধিগুলো প্রস্তাব এখানে করা হয়েছে তাদেরও নিয়োগ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসাবে যেহেতু আসছে, তাদের নিয়োগগুলো যেন আর আইনের মধ্যে, সেই সংশ্লিষ্ট আইনের মধ্যে আমরা স্ক্রুটিনি করে আলাপ করি, তারাও যেন সেই রকম ব্যক্তি নিয়োগ পান এবং সেই সার্চ কমিটিটা আইনের মধ্যে থাকুক। আমরা যদি সর্ববিষয় সংবিধানে নিয়ে আসতে চাই তাহলে জটিলতা বাড়বে বই কমবে না। সেই জন্য আমি বলেছিলাম সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য আমরা একটা এমন আইন করি সবাই মিলে, যে আইনগুলোর মধ্য দিয়ে তাদের নিয়োগটা হবে, অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করা হবে, রেসপন্সিবিলিটি ফিক্স করা হবে, পাওয়ার ফিক্স করা হবে এবং ট্রান্সপারেন্সিটা ওভারঅল যাতে জাতি দেখতে পায়। তারপরে সেই সংগঠনগুলো, সেই সংস্থাগুলো গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে কাজ করবে। যেমন ইলেকশন কমিশনের কথাটা সর্বাগ্রে আসে, আপনারা সবাই ইলেকশন কমিশনের পরে জ্ঞাত আছেন। এখন ওয়ালফেয়ার গ্রেপ্তার হয়েছে বলে স্ক্রিনে দেখতেছি, এর 2 দিন আগে নুরুহুদা গ্রেপ্তার হয়েছে, সেটা আমরা দেখেছি। এই সিনারি তো জাতি দেখতে চায় না, সেটা তো সত্যি। যার জন্য আমরা এই ইলেকশন কমিশন গঠনের ক্ষেত্রে বিদ্যমান যেটা আইন আছে সেটা আমরা আগেও প্রস্তাব দিয়েছিলাম, এটা ডিফেক্টিভ, এটাকে আমরা স্ক্রুটিনি করি, এটাকে সংশোধন করি এবং একটা স্ট্রং ইলেকশন কমিশন নিয়োগ সংক্রান্ত আইন করি, সাথে তাদের অ্যাকাউন্টেবিলিটিটা ফিক্স করি এবং তাদের এখন আছে আর্টিকেল 96 অনুসারে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, বিচারপতিরা যেভাবে অপসারিত হয় সেইভাবে তারা অপসারিত হবেন। এইগুলো না, অপসারণ শুধুমাত্র একটা পিউনিটিভ মেজার হতে পারে না, তারপরেও যদি তাদের কোনো ক্রিমিনাল লায়াবিলিটি থাকে, অফেন্সেস থাকে, সেজন্য তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে, ফিক্স করতে হবে, সেগুলো আমরা রাখি। এবং মোর ওভার ট্রান্সপারেন্সিটা করার জন্য আমরা সেই আইনের মধ্যে স্ট্রং প্রভিশনগুলো রাখি, অ্যাকাউন্টেবিলিটির সাথে সাথে ট্রান্সপারেন্সি, এবং সেই নিয়োগের ক্ষেত্রেও আমরা যেন একটা নিরপেক্ষ নিয়োগ সেই ব্যবস্থাটা করি। বারবার আমরা কেন মনে করছি প্রধানমন্ত্রী অথবা নির্বাহী বিভাগের প্রভাব বিস্তার করে সেই নিয়োগগুলো হবে, সেই প্রভাবটা আমরা খর্ব করার জন্য আইনের মধ্যে নিয়ে আসি। সেই প্রভাবগুলো খর্ব করার জন্য এমন একটা সার্চ কমিটি করেন, সেইখান থেকে যেমন রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটিগুলো প্রতি পদের বিপরীতে 2 জন করে নাম দেয়, সেই 2 জন যদি একুরেট ব্যক্তি হন, সেই 2 জন যদি যথাযথ ব্যক্তি হন, সেখান থেকে যে কোনো একজন হতে তো অসুবিধা নাই। সার্চ কমিটির ব্যাপারটাই তো তাই, সার্চ কমিটি যদি একজন করে প্রেসক্রাইব করে তাহলে তার সার্চ কমিটি হয় না। তো সেই জন্য সব ক্ষেত্রে আমরা মনে করি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং স্ট্যাটিউটরি প্রতিষ্ঠান কিন্তু সব নয়, স্ট্যাটিউটরি প্রতিষ্ঠানের মধ্যে কয়েকটা ফিক্স করতে হবে। যেমন অ্যান্টি কারাপশন কমিশন এটা স্ট্যাটিউটরি অর্গানাইজেশন, ইনস্টিটিউশন। যদি স্ট্যাটিউটরি অর্গানাইজেশন আরো ধরি, সেটা তো মিল্ক বিটাও হচ্ছে স্ট্যাটিউটরি অর্গানাইজেশন, সেরকম অর্গানাইজেশন নয়। যে স্ট্যাটিউটরি অর্গানাইজেশনগুলো, ইনস্টিটিউশনগুলো রাষ্ট্রের এই রক্ষা কবচ হিসাবে এই সব বিষয়ে আমাদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য রেসপন্সিবল, সেই ইনস্টিটিউশনগুলো ফিক্স করে, যেমন এখানে আসছে শুধু 4টা কমিশন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, ইলেকশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন। হ্যাঁ ঠিক আছে, এগুলো রাইট, একটা ডিউটি অর্গান অ্যান্টি কারাপশন কমিশন। অ্যান্টি কারাপশন কমিটি বর্তমানেও যেটা আছে সেটাও মন্দ না, তারপরে এটাকে আমরা স্ট্যান্ডার্ড করতে পারি। আপনাদের সম্ভবত দুর্নীতি দমন কমিশনের, সংস্কার কমিশনের রিপোর্টের খুব সম্ভবত 96 পৃষ্ঠার 16 এবং 17 নম্বর যে আপনাদের সুপারিশগুলো আছে, দেখেছি এগুলা। ওর মধ্যে এই সংক্রান্ত সার্চ কমিটি সংক্রান্ত আপনাদের ভবিষ্যৎগুলো বিস্তারিত আছে, ভেরি গুড প্রপোজাল। এগুলোর মধ্যে যদি আরো কোনো আলোচনা করতে হয় করুন, করে সেটা ফিক্স করুন। ওর মধ্যে আমার একটা প্রস্তাব আছে, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, ইলেকশন কমিশন, এমনকি পাবলিক সার্ভিস কমিশন, তাদেরও ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটিটা ফিক্স করতে হবে। সব সময় আমরা দেখি শুধু রাজনীতিবিদদের অ্যাকাউন্টেবিলিটি আছে এবং তাদেরকে লায়াবল করা হয়, কিন্তু যারা এই সমস্ত আছে তারা যেন চাকরিটা করে চলে যায়, তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি হয় না। ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল রেসপন্সিবিলিটি লায়াবিলিটির জন্য অবশ্যই তাদেরকে ফিক্স করা উচিত, সেই বক্তৃতা আমরা আগেও দিয়েছি।
তাইলে পরে রাষ্ট্রে সবকিছুর মধ্যে একটা ভারসাম্যতা বজায় থাকবে। আমরা যেন এটা মাথা থেকে ছেড়ে দিই যে একজন ব্যক্তি স্বৈরাচার হয়েছিল, সেই জন্য ওই ব্যক্তির ওই পজিশনটাকে সবসময় কাট করতে যেন ফাংশন না করতে দিই। এটা রাষ্ট্র এক্সিকিউটিভকে ফাংশন করতে দিতে হবে, লেজিসলেচারকে যথাযথ ফাংশন করতে দিতে হবে। এখন আমরা যদি অতীত ইতিহাসকে সবসময় মাথায় রেখে এগুলাকে দুর্বল থেকে দুর্বলতর করতে থাকি, তাহলে রাষ্ট্রটা আগাবে না, ফাংশন করবে না। এটাই ছিল আমার কথা। আসুন আমরা আইনগুলো স্ট্যান্ডার্ড করি, সংবিধানে এরকম কোন কমিটি অথবা কমিশন করে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের চাইতে সেটাই যেন আমাদের জন্য ভালো হয়। এটা হচ্ছে আমার প্রস্তাব। থ্যাংক ইউ। ধন্যবাদ জনাব সালাউদ্দিন আহমদ। মাননীয় সহসভাপতি, আপনি লক্ষ্য করেছেন হয়তো এই মাইক্রোফোনটা বোধহয় ঠিক নাই। কমিশন প্রস্তাব করেছে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ নিয়ন্ত্রণের জন্য, কিন্তু দেখুন সালাউদ্দিন ভাই আরেকটু এগিয়ে বলছেন আইনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করার কথা। কমিশন তো ক্ষমতা খর্ব করার কথা বলেনি। যাই হোক, আমার মনে হয় আপনি এই সাবজেক্টের উপর আলোচনা শেষ করবেন। তো এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে এনসিসির বিকল্প বা এনসিসির ব্যাপারে আপনাদের আপত্তির পরিপ্রেক্ষিতে ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে সে বিষয়ে কিছু দলের আপত্তি আছে, অধিকাংশ দলের এই বিষয়ে আপত্তি নেই, পরামর্শ আছে, যাতে করে সুস্পষ্টভাবে আরো কিছু বিষয় নির্ধারণ করে ঐক্যমত্য কমিশন এটা আপনাদের সামনে উপস্থাপন করে। সেভাবেই আমরা আজকের দিনটা শেষ করতে পারি যে ঐক্যমত্য কমিশনকে যে সমস্ত পরামর্শ দেওয়া হয়েছে সেগুলোর নোট আমরা নিয়েছি। এটা কাঠামোগত কিছু প্রস্তাব আছে, অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে কিছু প্রস্তাব আছে, সেগুলোকে আমরা বিবেচনা করে এখতিয়ার সমস্ত কিছুই আমরা একটা পূর্ণাঙ্গ, হ্যাঁ না সেটা তো অবশ্যই, আমি তো প্রথমেই বললাম যে কিছু দল এর সঙ্গে একমত নয়, তাই তো, মানে কিছু দল একমত নয়, কিন্তু একটা বড় সংখ্যক, দেখুন আমি সংখ্যার জায়গায় যাব না, কারণ হচ্ছে মেজরিটেরিয়ানিজম খুব ভয়াবহ জিনিস। আপনি আজকে সংখ্যা দিয়ে যখন তৈরি করা শুরু করবেন তখন এই সংখ্যার কেএসআরএম শেকড় থেকে শিখরে খুব ভয়াবহ জিনিস। গণতন্ত্রের জন্য ডেমোক্রেসি এবং মেজরিটেরিয়ানিজম এক নয়, আমাদের এটা বুঝতে হবে। আমরা এখানে একমত হওয়ার জন্য হয়েছে, একমত মানে যদি 100 ভাগ সেটাও হবে না, কিন্তু কেবলমাত্র যদি আমরা বিন কাউন্টিং করতে থাকি যে কয়টা, তাহলে আসলে আপনারা যে প্রস্তাব দিয়েছেন সেগুলি গুণে টুনে একদিন প্রেস কনফারেন্স করে বলা যেত। নোট নেওয়া হয়েছে, সেগুলো আমি বললাম তো। আপনারা বলেছেন যে ওই অ্যাটর্নি জেনারেল এবং চিফ আর্ম ফোর্সেস 3টা সাবজেক্ট, আমি নোট নিয়েছি, সেজন্যই বললাম বিভিন্ন রকম প্রস্তাব আছে। আমি কিন্তু শুধু বলছি না, যে আমি বলছি এটার কাঠামোগত মানে যে কি দায়িত্ব কর্তব্য ইত্যাদি বিষয়ে কিছু পরামর্শ আছে, যার ভিত্তিতে সুনির্দিষ্টভাবে পূর্ণাঙ্গ প্রস্তাব কমিশন আনবে। কিন্তু এখন পর্যন্ত আলোচনার সেন্টিমেন্ট যেটা, সেটা হচ্ছে এই, আমি এটাকে সেন্টিমেন্ট বলছি, সেটা হচ্ছে যে কিছু দলের এই ধরনের কাঠামো তৈরির ব্যাপারে আপত্তি আছে, অধিকাংশ দলের ক্ষেত্রে আমরা সেই আপত্তিটা দেখতে পাইনি। অনেক দল এই পরিবর্তন, এনসিসি থেকে এই পরিবর্তনের ক্ষেত্রে সাধুবাদী জানিয়েছে ঐক্যমত্য কমিশনকে। আমরা এইভাবে শেষ করব। আজকে এখন 4:31 মতো বাজে, আমাদের আরো দুটো বিষয় ছিল আলোচনা, সেক্ষেত্রে আমি একটা প্রশ্ন করতে চাই, এবং এটা সালাউদ্দিন ভাইকে করি, যেহেতু সালাউদ্দিন ভাই সেদিন বলেছিলেন যে সবগুলি প্যাকেজ বলেছিলেন, আমরা সে প্যাকেজ শব্দটা ব্যবহার না করে বলেছিলেন যে আমরা অনেকগুলি বিষয় একত্রে পরস্পর সংশ্লিষ্ট সংযুক্ত বিষয় নিয়ে আলোচনা করি। সেদিক থেকে আমাদের একটা বিষয় ছিল প্রধানমন্ত্রীর মেয়াদের প্রশ্ন। সালাউদ্দিন ভাই তার বক্তৃতা সেটা উল্লেখ করেছেন 10 বছর। এই জায়গায় কি আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি আজকে? কারণ আপনাদের দিক থেকে একটা বক্তব্য ছিল যে অন্যান্য বিষয়গুলো আলোচনা সাপেক্ষে আপনারা এটাতে একমত হবেন কি হবেন, আপনারই প্রস্তাব এটা 10 বছর, কিন্তু তারপরে আপনি বলেছিলেন যে জি প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে আলোচনা যদি আপনি এখন ফ্লোরে তুলতে চান, মোস্ট ওয়েলকাম। আমার বক্তব্য তাইলে ওইটার রেস ধরে আমি আবারও বলি, আমরা প্রধানমন্ত্রীর সময়সীমা
সারা জীবনে কোনো ব্যক্তি 10 বছরের বেশি থাকতে পারবেন না এই বিষয়ে একমত। তবে সেই ক্ষেত্রে কোনো সাংবিধানিক কমিটি বা সাংবিধানিক বা সংবিধিবদ্ধ সংস্থা নিয়োগ কমিটি এই জাতীয় ধারণার সাথে সেই ক্ষেত্রে আমরা একমত না। যেটা ইন্ডিপেন্ডেন্ট প্যাস ইন্ডিপেন্ডেন্ট নয়, কোরিলেটেড। জি জি, মাইক্রোফোনটা একটু দেন না। এক মিনিট, মঞ্জু ভাই একটু মাইক্রোফোনটার জন্য অপেক্ষা করুন, সকলে সরি, বিষয়টা আমি বোঝার জন্য, সেটা হচ্ছে বিষয়টা যদি এমন হয় যে এই সাংবিধানিক নিয়োগ কমিটি যদি থাকে, তাহলে প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়টাকে ওনারা এখন যে একমত হচ্ছেন, একমত হবেন না, এরকম বিষয়টা এরকম কি জানেন, নিয়োগ কমিটি বা এনসিসি যাই হোক, সাংবিধানিক পদে নিয়োগের জন্য যদি কনস্টিটিউশনাল প্রভিশন রাখতে হয় সেই ক্ষেত্রে আমরা এটাতে একমত না। আমরা ওই ক্ষেত্রে একমত যে এই সমস্ত নিয়োগের জন্য বিদ্যমান যে আইন আছে অথবা যেগুলো আইন নেই সেগুলো আইন করে সেই আইনগুলোতে সার্চ কমিটি সহ অন্যান্য বিষয় ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করে সেই আইনগুলো আমরা স্ট্রেনথেন করি, তাহলে আমরা একমত আছি। আমি সরি একটু বোঝার জন্য বলতেছি যে ধরেন এখানে তো আমরা একটু একমত হওয়ার বিষয় আছে, সালাউদ্দিন ভাই তো একটু উদারতা দেখাচ্ছেন, তো এই জায়গাটা এরকম হয় কিনা যে সালাউদ্দিন ভাই যদি বলেন যে না ঠিক আছে, যদি এটাতে আমাদের একমত হতে হয় তাহলে প্রধানমন্ত্রীর মেয়াদ আপনারা একটু বাড়ায় দেন, এরকম একটা সমঝোতা প্রস্তাবে করা যায় কিনা? না, ট্রিপল করে প্রধানমন্ত্রীকে আপনি 50 বছর দেখেও লাভ কি? সালাউদ্দিন ভাই, আমি একটু বোঝার জন্য, মানে এটা আপনি তো এটার সাথে ওটার সাথে উনি ইন্টিগ্রেটেড করছেন, তো এই জন্য প্রশ্ন। না ঠিক আছে, আপনার প্রশ্নটা নিয়ে আমি একটু বোঝার জন্য আর কি। আপনাদের কেন মনে হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডিতে অ্যাপয়েন্টমেন্টটা প্রাইম মিনিস্টারের পাওয়ারের সাথে জড়িত? এই ধারণাটা মনে হওয়ার নয়, এই ধারণাটা হচ্ছে যারা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, যারা পার্লামেন্টের অভিজ্ঞতা আছে, যারা সরকার পরিচালনা করেছে, তাদের অভিজ্ঞতা হচ্ছে যদি এই অথরিটিগুলো অন্য কোনো বডি ঠিক করে আইন ছাড়া, তাহলে পরে যা হতে পারে যে প্রধানমন্ত্রীকে প্রতি পদে পদে রাষ্ট্র পরিচালনায় বাধাপ্রাপ্ত হতে হবে। সেই জন্য বলছি ইন্ডিপেন্ডেন্ট আইন করে আইনের মধ্যে সার্চ বডি করে করেন না, আমাদের তো আপত্তি নাই। না, আপনি আইনের কথা বলছেন, আমি একটু দৃশ্যত বিতর্ক, কিন্তু এটা আলোচনা, প্লিজ আলোচনা। আমার প্রশ্নটা হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীন, যেখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আসলে সংবিধান বহির্ভূত, সেক্ষেত্রে সংবিধান যদি লিখে বলে যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ থাকবে না, তাহলে এটা সংবিধানে কি অর্থে এটা প্রধানমন্ত্রীর ক্ষমতা কম? এখানে বুঝার ব্যাখ্যান হচ্ছে, আপনি যে সার্চ কমিটি অথবা এই কমিটির কথা বলছেন, সেই সার্চ কমিটি এটা যদি আইনের মধ্যে আপনি অন্তর্ভুক্ত করেন, তাইলে আর সংবিধানে তো নিয়োগ কমিটি বলতে আর কিছু লাগে না। না সালাউদ্দিন ভাই, সমস্যা সংবিধানে আনতে হবে। সংবিধানে আনতে হচ্ছে এই কারণে, যে আইনগুলি আপনি তৈরি করবেন, ধরা যাক আগামীকাল 4টি নিয়োগের জন্য, মানে নিয়োগের 4টি সাংবিধানিক প্রতিষ্ঠান বা 3টা সাংবিধানিক প্রতিষ্ঠান একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের জন্য 4টা খুব সলিড, খুব ভালো কমিটির কথা তৈরি করে দেওয়া হলো, অর্ডিন্যান্স ছিল, সেই অর্ডিন্যান্স যেহেতু অর্ডিন্যান্স হতে ইমিডিয়েটলি ইফেক্টিভ হবে। যে কোনো রাজনৈতিক দল এখানে উপস্থিত যে কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আমি বিবেচনা করি, তারা সংখ্যাগরিষ্ঠতা পেতেই পারে, প্রত্যেকটা, আমি তাই মনে করি। অনেকে অনেকভাবে এই দলের কথা বলছেন, আমি সেটা বলতে পারছি না। যে কোনো কেউ ক্ষমতায় যাওয়ার পরে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা আইন পরিবর্তনের জন্য 151টা ভোট লাগে, তাই তো? আর 50 যদি হিসাব করেন তাহলে তো এটা ডেফিনেটলি অনেক বেশি হয়েই থাকবে। সেগুলি যদি প্রতিদিন পরিবর্তন করতে থাকে তাহলে গ্যারান্টি কি? সংবিধান পরিবর্তন হবে না, সেটার গ্যারান্টি? সংবিধান পরিবর্তন করা যত দূরীয় হবে, আইন পরিবর্তন করা তত সহজ। আইন পরিবর্তন করার জন্য আপনার কোনো অবস্থাতেই কোনো টু-থার্ড মেজরিটি লাগছে না। আপনি যদি দুটো হাউসের কাছে যেতে হচ্ছে না। কারণ আপার হাউসে আমরা যে প্রভিশনস আমরা আলোচনা করেছি, আমরা আলোচনা করতে পারি যে আপনি মানে অনুমতি লাগছে না, তারা এটা রিভিউ করে ফেরত পাঠাচ্ছে, অ্যাপ্রুভড হচ্ছে, তাহলে কিন্তু সংবিধানের ক্ষেত্রে তো সেই অবস্থা থাকবে না। আইনের ক্ষেত্রে তাহলে আমরা এখানে আলোচনা করে সংস্কার কমিশনের সাথে একটা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য যে প্রচেষ্টাটা নিয়েছি, সেটা কি কোনো মানে আছে? আমরা তো এখানে একমত হচ্ছি আইনগুলো এভাবে পরিবর্তন হবে,
আমরা সেটা জাতীয় সংসদে তৈরি করছি। সেই হিসাবে যদি আবার আপনি মনে করেন যে এগুলা যারা মেজরিটি পাবে তারা পরিবর্তন করবে, তারা আবার সংবিধানে পরিবর্তন করবে, তাহলে এত বিষয় আমরা একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যেই তো এখানে বসছি যে একটা জাতীয় ঐক্যমত্য হবে, সেই জায়গা থেকে আমরা একটা জাতীয় সংসদ শুরু করবো এবং সেটা ইমপ্লিমেন্ট করব। সেই ট্রাস্টটা যদি না রাখতে পারেন তাহলে পরে ভবিষ্যতে যাই আপনি সংবিধান সংশোধন করবেন সেটাও তো পরিবর্তন হবে না, এই ট্রাস্ট তো রাখা যাচ্ছে না। তো সুতরাং বলছি গুড ফেথ আমরা যেহেতু সবকিছু ছাড় দিয়ে এই পর্যন্ত অনেকে বলছে 15 বছর 50 বছর, বললেন যে না 10 বছরই ফিক্স থাকেন, তবে ফাংশন করতে দেন এবং এই বডিগুলো আইনের মাধ্যমে আনেন, ওখানে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি আনেন। আমি খুব যুক্তিসঙ্গতভাবে বলছি যে পাওয়ার ব্যালেন্সের জন্য অন্যান্য অর্গানাইজেশনগুলো, ডেমোক্রেটিক অর্গানাইজেশনগুলো আমরা একই সাথে কনস্টিটিউশন অর্গানাইজেশনগুলোকে স্ট্রেনথেন করি, সেই বিষয়ে একটা কনসেনসাসে আসি। না, প্রধানমন্ত্রীর মেয়াদের প্রশ্নে এটা এসছে, যেহেতু সালাউদ্দিন ভাই একটু এটা বলেছেন যে প্রধানমন্ত্রীর মেয়াদের আলোচনার কন্টিনজেন্ট হচ্ছে যদি এইরকম বডি হয় তাহলে ওনারা ওইটাতে এগ্রিড না, সেই কারণে আবার আমরা এই জায়গায় ফিরে যাচ্ছি। চেয়ারম্যান, প্রথমটা আপনি কন্ট্রোল করেছেন যে অধিকাংশ বেশিরভাগ দল একমত হয়েছে, কিছু মানে হয় নাই, এটা তো কন্ট্রোল। এখন প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়টায় সালাউদ্দিন ভাই যেটা বলেছিলেন যে ওনারা 10 বছরে, আমি প্রথমটাতে ওই শর্ত দিয়ে সকালবেলা বক্তৃতা দিয়েছি, হয়তো আপনি ছিলেন না। আমি ছিলাম, ওটাই বলছি। এখন কি 10 বছরে আছি না ওটা একটু রিভিউ হবে, ওটাই জানতে চাচ্ছি। তবে তবে এটা হচ্ছে কন্ডিশনাল, কন্টিনজেন্ট অন। যদি এখন আপনি যদি এটা ওপেন করেন অন্যরা মতামত দিতে পারে, সেটা তো আমার, এটা তো সবার বিষয়, আমি কিন্তু মতামত না, সেই ক্ষেত্রে যেটা ওই মতামতের জায়গা তো প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে হয়েছে। আমি যেটা দেখতে পাই এটা নিয়ে তো আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে সেদিন আলোচনা করা হয়েছে এবং শেষ পর্যন্ত এই জায়গায় এসছি আমরা, তাই না? কিন্তু দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত আমরা ঐকমত্যে মানে একমত হওয়ার জায়গায় সিদ্ধান্ত নিতে পারছি না। তার কারণটা হচ্ছে যে যদি এটা কন্টিনজেন্ট হয় একটা সময়, যে কারণে সালাউদ্দিন ভাই আমি যেটা বুঝেছিলাম সেটা হচ্ছে উনি প্যাকেজের কথা বলেছিলেন, যেহেতু কন্টিনজেন্ট অন একটার উপর একটা নির্ভর করছে, ফলে এইটা সিদ্ধান্ত না নিয়ে ওইটা সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। এখন আপনারা যেটা বলছেন তাতে যে যদি এই ধরনের কোনো বডি তৈরি হয়, সেটা যেই নামই হোক, এনসিসি থেকে এনসিসির সময় আপনাদের বক্তব্য ছিল এনসিসি হলে আপনারা এখানে নাই, এনসিসির বদলে এখন যে প্রস্তাব সেটা যে কোনো ধরনের এইরকম বডি তৈরি হলে ওভারসিং ক্যাপাসিটির সেই জায়গায় আপনারা প্রাইম মিনিস্টারের টার্ম ব্যাপারে আসলে ওই জায়গাটাতে আর থাকছেন না। হ্যাঁ, ওটা কালো এবং শ্যামলা হয়েছে আর কি, ব্যবধানটা এইটুকু হয়েছে। না, শ্যামলা হয় নাই, আসলে এটা তো সাদা করা যাবে না, কারণ ব্যাপারটাই কালো। মাননীয় সভাপতি, আমি একটা মানে রিভিউ কথা বলছি, সেটা হচ্ছে যে যদি এরকম হয় যে সালাউদ্দিন ভাই স্যাক্রিফাইস করে এই কমিটির প্রস্তাবটা মেনে নিলেন, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়টা আমরা যে একমত হয়েছি সেটা আমরা একটু নতুন আলোচনা করতে পারি যে 10 বছরের জায়গায় সেটাতে আমরা আপনারা যেটা 1+1 করেছেন সেরকম কোন আলোচনা আপনারা এক ব্যক্তিকে সীমাহীন ভাবে প্রধানমন্ত্রী দেখতে চান না, আবার এখন কনসিডার করবেন, এটা কি? আমি একটু আলোচনাটা করছেন সেটা না, আমরা বলছি বাংলাদেশে অতীত অভিজ্ঞতা অনেক তিক্ত আছে, বুঝলাম। আমরা তো একটা অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সবাই বসছি, একটা সংস্কার কমিশন গঠিত হয়েছে, এরপরে আমরা এখানে জাতীয় ঐক্যমত্যের জন্য বসছি। সেই পরিস্থিতিতে আমরা যদি কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী হওয়া আনলিমিটেড পিরিয়ডের জন্য আমরা যদি এখানে লিমিট করি, আনলিমিটেড হতে পারবে না, সেইখানে তো একটা বিপ্লব হয়ে যাচ্ছে। আবার সেই এক্সিকিউটিভকে তো আপনি প্রপারলি ফাংশন করতে দিতে হবে এবং অল অর্গানকে ব্যালেন্স অফ পাওয়ার করে আপনাকে সেই রাষ্ট্রটা পরিচালনা করতে হবে। এমন একটা রাষ্ট্রীয় এবং রাষ্ট্রীয় কাঠামো সামাজিক পরিস্থিতি সৃষ্টি করতে হবে যেখানে এই চেক অ্যান্ড ব্যালেন্সটা থাকবে, সেই জায়গায় আমরা কথা বলছি।